আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আমি পামেলা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন পাঠ করতে যাচ্ছি বিখ্যাত লেখক প্রতিভা বসুর একটি রোমান্টিক গল্প বা উপন্যাস, সূর্যাস্তের রঙের শেষ পর্ব। এর আগের 4টে এপিসোড আমি বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম। এটি আপলোড করা আমার হয়নি, তাই আজকে আমি এটি আপলোড করছি। আপনারা যারা আগের এপিসোডটি শোনেননি, এপিসোডগুলো, সেগুলো প্লিজ শুনে তারপরে এটি শুনবেন। ডেসক্রিপশান বক্সে আমার চ্যানেলের লিঙ্ক এবং এপিসোডগুলোর লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা অনুগ্রহ করে এবং সময় করে প্লে লিস্ট থেকে শুনবেন। এছাড়া যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকন আছে সেটাও টিপে রাখবেন। প্রতিভা বসুর জন্ম 13ই মার্চ 1915 সালে। তিনি 200টির বেশি গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা করেছিলেন। তার লেখনীর মধ্যে বিখ্যাত হলো জীবনের জলছবি। আর তার বেশ কয়েকটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। তার মধ্যে আলো আমার আলো, রাঙা ভাঙা চাঁদ, পথে হলো দেরি অন্যতম। তার মৃত্যু হয় 13ই অক্টোবর 2006 সালে। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের উপন্যাস সূর্যাস্তের রং, লেখক প্রতিভা বসু। অধ্যায় 9। ছুটি ফুরিয়ে এলো শুভেন্দুর। 2 মাস যে কোথা দিয়ে কেটে গেল সেটা বোঝাই গেল না। তাদের কোম্পানিও জানালো এখন তারা ইন্ডিয়াতে আর ব্রাঞ্চ খুলবার চেষ্টা করছে না। সে যেন নির্দিষ্ট তারিখে অবশ্যই ফিরে আসে। বহুকাল মা বাবার সঙ্গে সম্পর্কহীন, কিন্তু এই 2 মাসে কী যে জড়িয়ে গেল। ছেলে মানুষের মতন তার কষ্ট হচ্ছে মা বাবাকে ছেড়ে যেতে। বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা বলেছেন এখন তিনি কাজে কর্মেও হাত দিতে পারেন, তবে অত্যধিক পরিশ্রম না করাই ভালো। শুভেন্দু বাবাকে বলল, বাবা তুমি সাবধানে থেকো। এখানে কয়েকজন অধ্যাপক আছেন খুব ভালো, কিন্তু কয়েকজন বেশ খারাপ। প্রথমে বলেছিলাম বটে, কিন্তু কেন এই গ্রামে এলে? এখন মনে হচ্ছে খুব ভালো কাজ করেছো এখানে এসে। মায়েরও মরছে ধরা লেখাপড়াটা আবার প্রাণ ফিরে পেয়েছে। বাবাও মুখ নিচু করে আবেগটা সামলে বলে উঠলেন, তুই কিন্তু ভুলেও থাকিস না খোকা। সময় পেলে চলে আসিস, আমাদের ভুলে যাস না। কলেজটা তো বেশ দাঁড়িয়ে গেল। আশেপাশে গ্রাম থেকেও কম ছেলে মেয়ে কিন্তু আসছে না। যারা কলকাতা রেখে পড়াবার ক্ষমতা রাখে না তাদের কত সুবিধা হয়েছে। তোর মায়ের স্কুলেও মেয়ের কোনো কমতি নেই। শুভ বলল, আমি বছরে একবার আসবো বাবা, তুমি কিছু চিন্তা করো না। একটা মাত্র ছেলে, এখন একটা মাত্র সন্তান, কতকাল পরে কাছে পেয়েছেন, ছাড়তে কি ইচ্ছা করে? মধুর আর জ্বরটা কিন্তু পরের দিনও ছাড়ল না, তবে উঠে হেঁটে বেড়াচ্ছে। দরজায় টোকা শুনে সে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়েছিল শুভেন্দু। শুভেন্দু হেসে বলল, বাহ, এই তো বেশ মনে হচ্ছে আপনি সেরে গেছেন। আমি মিছিমিছি আজ সারাটা দিন ভেবে মরলাম। মধুরা বলল, আমি খুব দুঃখিত। জ্বরটার জন্য আমার ক্ষমা চাওয়া উচিত ছিল, তবে জ্বরটা যে একান্তভাবে চলে গিয়ে আপনাকে অসম্মান করেছে সেটা নয়। জ্বর এখনো আছে, আপনি বসুন। সে কি, আজও জ্বরটা রইল কেন? শুভেন্দু বসে জিজ্ঞাসা করল। মধুরা বলল, সেটা জানি না। জ্বর তো আর কথা বলতে পারে না, তা না হলে তাকে জিজ্ঞাসা করে জেনে নিতাম। মধুরাও বসল। হ্যাঁ, থার্মোমিটার দিলেই তো জ্বরটা জবাব দিয়ে বলতে পারত। হ্যাঁ, সেটা দিয়ে জেনেছি, জ্বর যায়নি। ও মা, তবে আপনি উঠছেন কেন? দরজা তো টুকটুকি খুলে দিতে পারত। টুকটুকি বাড়ি নেই, ওকে একটু দোকানে পাঠিয়েছি। কাল আমি কলকাতা চলে যাব। দুপুরে আপনাদের বাড়ি আমি গিয়েছিলাম। মাকে, বাবা মশাইকে আমি বলে এসেছি। বাবা মশাই আমার ছুটি মঞ্জুর করেছেন। সে কি, এই জ্বর নিয়ে আপনি কলকাতা যাবেন একা?
পাগল নাকি? জ্বরের কথা আপনি তাদের জানিয়েছেন? না, আমি রিক্সা করে গিয়েছি, রিক্সা করেই ফিরেছি। আমার যে জ্বর হয়েছে আপনি বলেননি, বুঝতে পারলাম। সেটা জানলে মা আমাকে যেতে কিছুতেই রাজি হতেন না। মা জানে না, কিন্তু তার ছেলে তো জানে। তাতে কি হয়েছে? দেখুন, যাবেন কি যাবেন না সেটা সেই ঠিক করবে। ছুটি দেবার বর্তমান মালিক অবশ্য তিনি, কিন্তু পদত্যাগপত্রটা তো তিনি তার বাবার কাছেই দিতে বলেছিলেন। সে কি, আপনি কি তাকে পদত্যাগপত্র দিয়ে এলেন নাকি? ধরে নিন দিয়েছি, কিন্তু তাতে আপনার আপত্তিটা কোথায়? দেখুন, আমার তো যাবার সময় হয়ে গেল। আপনি না থাকলে ওরা কি করে একা একা থাকবেন বলুন তো? আপনার যাবার সময় হয়ে গেল মানে? দেখুন, আমি তো একটা চাকরি করি না, আমারও তো মনিব আছে। শুভেন্দু বলল। মধুরা সম্পূর্ণ নিঃশব্দে রইল খানিকক্ষণ, তারপরে বলল, আমি কিন্তু অন্যরকম ভেবেছিলাম। অন্যরকম আবার কি ভাববেন? চাকরি তো চাকরি নাকি? মধুরা আবার চুপ করে রইল, অপেক্ষা করে শুভেন্দু বলল, কিন্তু এই জ্বর নিয়ে কি আপনার না গেলেই নয়? মধুরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কবে যাচ্ছেন? আরও অবশ্য আমি দিন 5 আছি। তারপর? তারপর আর কি, আপনার ঘাট থেকে যন্ত্রণার ভূতটা নেমে যাবে। সুতরাং পদত্যাগপত্রটা না হয় এই একদিনের জন্য স্থগিতই আপনি রাখলেন। আমি চলে গেলে তো আর সেটা দরকার হবে না। কিন্তু জ্বরটা আজকে রেমিশন হওয়াটা কিন্তু উচিত ছিল। আচ্ছা, সকালে কত ছিল? ওই 1-এর কাছাকাছি। ওরে বাবা, সে তো অনেক জ্বর। আর দুপুরে? না, আমি আর দেখিনি, হয়তো বেড়েছিল। আমার মেয়ের জন্যে খুব মন খারাপ করছে, সেজন্য আমি ভাবলাম যে একবার দেখে আসি। আপনার মেয়ে মানে? শুভেন্দু এমন ভাব করল যেন সে জানে না। মধুরা মৃদু হেসে বলল, মেয়ে মানে মেয়ে না। আপনি মিস লেখেন কি না আমি তাই বলছি। মিস হলে মিস না লিখে আর কি লিখব বলুন? তার মানে আপনার ডিভোর্স হয়েছে? বিয়েই করলাম না, তার আবার ডিভোর্স? আপনি বিয়ে করেননি কেন? অত বড় একটা মেয়ে কোলে কি আর বিয়ে করা যায়? আমি তো আর মেয়ে ছেড়ে থাকতে পারবো না, সেই জন্য আমি আর বিয়ে করিনি। আর ওই মেয়েই আমার সমস্ত। ও কি সুন্দর দেখতে হয়েছে আপনি ভাবতেও পারবেন না। তাই? তার মায়ের মতো? একটু তাকিয়ে থেকে মধুরা বলল, তার মাকে আপনি দেখেছেন নাকি? হ্যাঁ, দেখতে তো হচ্ছেই। কোথায় সে? আর কোথায়, জ্বর নিয়ে তো তিনি দিব্যি বাক্স গুছিয়ে ঘরে যাচ্ছেন। কলেজের মাস্টারমশাইরা তো ভেবে ভেবে মাথার চুল পাকিয়ে ফেলল, মিস চ্যাটার্জি হয়েও একটা মেয়ের মা কি করে হয়। শুভেন্দু বলল, কিন্তু তাদের এত কিসের চিন্তা? মধুরা আবার বলল, আপনার মা বাবার মতন মানুষ আমি সত্যি আর কখনো দেখিনি। প্রকৃতপক্ষে ওরকম মানুষ খুব কমই হয়। আমাকে এ বিষয়ে কোনো দিন একটা কথা পর্যন্ত ওনারা জিজ্ঞাসা করেননি। তাহলে আপনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন কেন? যাচ্ছি এই জন্যে তাদের ছেলের সম্মান রক্ষা করাটাও আমার একটা কর্তব্য নাকি? তাই? তা যা খুশি বললেই হলো। কি? আমি যা খুশি তাই বলছি? হ্যাঁ। আমি কি জানি না যে তাদের নেতাটি কে? নেতা? আমি নেতা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নেতা। তাহলে আমি আপনাকে হুকুম করছি, আমার পারমিশন ছাড়া আপনি কাল যেতে পারবেন না। আমি চলে গেলে আপনি যা খুশি তাই করবেন। হুকুম? হ্যাঁ, হুকুম। যদি না মানি? দেখুন, না মানি বলে কোনো কথা নেই। না, আমি কালই যাব। অসম্ভব। আপনি কি সাহসে আমাকে এরকম বাধা দিচ্ছেন? দেখুন, আপনি যদি চলে যান, পদত্যাগপত্রটি আমি গিয়ে বাবার কাছ থেকে নিয়ে কিন্তু ছিঁড়ে ফেলব। সর্বনাশ, আপনি সেটা করতেও যাবেন না? যাব না মানে? আমি কত দূর চলে যাচ্ছি, আর আমার মা বাবাকে কে দেখবে? সে কথা তো আমিও বলতে পারি নাকি? কি কথা? এই যে আপনি চলে গেলে আপনার মা বাবাকে কে দেখবে? দেখুন, আমি যাচ্ছি চাকরি বজায় রাখতে, আর আপনি কি করছেন? যাচ্ছেন চাকরি ছেড়ে দিয়ে।
শুভেন্দু নিজেই উঠে ভিতরের ঘরে চলে গেল। তখনই ফিরে এলো দুটো কাপ প্লেট সাজানো ট্রে আর জল ভরা কেটলি নিয়ে। প্লাগটা ফুটোর মধ্যে ঢুকিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, দুটো কাপ সাজানো কেন? তার মানে আপনি জানতেন যে আমি আসবো? মথুরা বলল, আমি দুটো কাপ রাখিনি, টুকটুকি রাখলে আমি কি করব? হুম, সেটা তো কথা নয়। তবে কি? ভেজানো দরজা খুলে টুকটুকি ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। তারপর বলল, এ কি, তুমি উঠে এসেছো কেন? তোমার জ্বর দুপুরে বেড়ে গেল না? মা জননী আর বাবা মশাইয়ের সঙ্গে তো দেখা করে এসেই শুয়ে পড়লে। ক্লান্ত গলায় মধুরা বলল, তুই তোর কাজে যা তো, কেবল সর্দারি। বসার ঘরটা বেশ বড়, সুন্দর সুন্দর করে দুভাগে সাজিয়ে নিয়েছে মধুরা। একদিকে বিলেতিভাবে, অন্যদিকে 3 দিকে নিচু রেলিং দেওয়া তক্তাপশে গুচ্ছের নানা রঙের কুশান দিয়ে রঙিন চাদরে ফরাস পাতা। টুকটুকি বলল, আমাকে ভালো চা পাতা আনতে পাঠিয়ে দরজা বন্ধ করে ফরাসে এসে শুলো, আবার খুলে দিতে হবে বলে। একলা ছেলে বলেই তো দরজা বন্ধ করে দিতে বললাম, নইলে সব সময় ভেজানো থাকে। অবশ্য দিনের বেলা আত্মীর নয়। বলছে কাল কলকাতা যাবে। এই দেখো, আমি যাবার পরে নিজে নিজে সুটকেস গুইচে নিয়েছে। শুভেন্দু বলল, তুই দুটো কাপ রেখেছিলিস কেন রে? তুই কি জানতিস যে আমি আসবো? আমি তো একটাই এনেছিলাম, দিদি তো বলল না দুটো কাপ দে। আচ্ছা বেশ, এবার তুই তাড়াতাড়ি তোর চা পাতাটা দে তো, জলটা ফুটে গেল। মধুরা নিচু হয়ে চাটা করতে গিয়েছিল। 2 ধমকে তাকে সরিয়ে নিজেই চা করে মধুরাকে দিল। পকেট থেকে খুব সুন্দর একটা লাল রঙের চ্যাপটা কৌটো বার করে সেটা খুলে কয়েকটা পিৎজা রাখলো প্লেটের ওপর। বলল, নিন খান, দেখুন আমি কি চমৎকার ইটালিয়ানদের চেয়েও ভালো পিৎজা তৈরি করেছি নিজে। মধুরা চোখ তুলে তাকালো, তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলল, আপনি যেদিন প্রথম এসেছিলেন বলেছিলেন যে আমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে। আপনি কিন্তু সে কথাগুলো এখনও বলেননি। কি করব বলুন, আমি ভীষণ ভুলে যাই। সেদিন আপনি অত ভালো চা খাইয়ে একেবারে আমাকে ভুলিয়ে দিলেন। কোনো ওষুধ টষুধ কি মিশিয়েছিলেন নাকি? নইলে এত তাড়াতাড়ি কি করে ভুললাম বলুন তো? যাকগে, আমি কত ভালো রাঁধুনি সেটা আগে দেখুন। চা পর্ব শেষ হলে শুভেন্দু বলল, শুনুন, আমি রওনা হব আসছে রোববার। অন্তত 3 দিন আগে আমাকে কলকাতা যেতে হবে। ধরুন আজ সোমবার, বুধবারই আমার কলকাতায় যাওয়া উচিত। রওনা হওয়ার আগে অতি বিরক্তকর কয়েকটা কাজে সেই অফিস করতে হবে। রোববার আমার ফ্লাইট। আমার মা বাবা দুজনেই বড় উতলা হয়ে পড়েছেন, কলকাতা পর্যন্ত যেতে চাইছিলেন। আমি অনেক করে থামিয়েছি। আপনার সৎ সাহসকে আমার একটি সাধুবাদ জানাবার আছে। মেয়েটি যে আপনার কুমারী অবস্থার মেয়ে সেটা আপনি কখনো গোপন করেন না। তাকে যে আপনি সমাজকে গ্রাহ্য না করে পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই জন্যে আপনার প্রতি আমার কিন্তু শ্রদ্ধার কোনো অন্ত নেই। আমি পরশু যাব, আর আপনি যদি কাল চলে যান আমার মা বাবার প্রচণ্ড কষ্ট হবে। আপনি তো তাদের কাছে এখন আমার বিকল্প। সেই জন্য আমার শেষ অনুরোধ যে আপনি যাবেন না। আপনার যেটা বাধা ছিল সেটা তো আমি তো চলেই যাচ্ছি। বরং আপনার মেয়েকে নিয়ে আপনি এখানেই এসে থেকে যান। পদত্যাগপত্রটাও আপনি ফিরিয়ে নিন। খুব নিচু গলায় মধুরা বলল, ওটা আমি দিইনি। দিলে আমি আপনার হাতেই দিতাম। বাবা মশাইকে কি এই অবস্থায় দেয়া যায়? থেমে থেমে আবার বলল, ওদের ফেলে আমি যাব না। আর একটা কথা আপনাকে আমি বলছি, ওই মেয়েটি আমার নিজের নয়। চমকে উঠে শুভেন্দু বলল, সে কি? তবে কার মেয়ে? আমি জানি না। আমি একদিন আমার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। আমাদের বাড়িটা বড় রাস্তা থেকে ডাইনে বেঁকে একটা মাঠের পাশে। ওই মাঠটায় ছেলেরা খেলে। তখন সন্ধে, খেলাধুলা সব শেষ। বাস থেকে নেমে যখন ওই মাঠটার পাশে এলাম, হঠাৎ আমার চোখে পড়ল যে একটা মানুষের বাচ্চা হাত পা নাড়ছে আর একটা কুকুরের বাচ্চা তাকে শুঁকছে। আমি কাছে গিয়ে মানুষের বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়িতে এলাম। ঠাকুমার তো দেখে চক্ষু স্থির। বললেন, এ কি বাচ্চা, তুই কোথায় পেলি? এটা একেবারে তো সদ্যজাত। আমি বললাম ঠাকুমাকে যে ঠাকুমা মাঠে পড়েছিল। ঠাকুমা বললেন, তুই কুড়িয়ে আনলি? আমি বললাম, তা আমি কি করব বলো? দেখেও কি ফেলে আসবো? শিয়াল কুকুরে তো খেয়ে নেবে।
এরপরে আর ঠাকুমা কী করবেন, বাধ্য হয়ে গরম জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। তারপর আমার কোলে শুয়ে দিয়ে বললেন, নে মায়ের কোলে শুয়ে থাক। সেই থেকে আমি ওর মা আর ও আমার মেয়ে। আপনি ভাবতেও পারবেন না কত কষ্ট করে ওকে আমি বাঁচিয়ে রেখেছি। এখন তো ও সকলের চোখের মণি। আপনি এই জন্যে বিয়ে করেননি? না, মেয়ে নিয়ে তো আর কেউ আমাকে ঘরে নেবে না, আর সত্যটাকে কে মিথ্যে ভাববে তাই বা কে বলতে পারে। কি আশ্চর্য, আপনি কি ভালো। এরপরে দুজন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। একসময় উঠে দাঁড়ালো শুভেন্দু, দাঁড়িয়ে বলল, নিন যান, আপনি শুয়ে পড়ুন। কেন যে আজ জ্বরটা ছাড়লো না, কাল যেন ছাড়ে, নইলে যাবার আগে কিন্তু আমার মনটা বেশ খারাপ হয়ে যাবে। পিৎজা খেয়ে বোধহয় জ্বর ভালো হয়ে গেছে। এমন ভালো খাবার তো আর জীবনে কোনো দিন খাইনি। থাক, আমাকে আর খুশি করতে হবে না, আমি এবার যাই। কাল যাবেন না এটাই কিন্তু ঠিক রইল, তাই তো? হ্যাঁ, মনিবের কথার ওপর কি কিছু বলা যায়? বলে মধুরা একটু হাসল। শুভেন্দু বলল, যাক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা, আমার একটা কৈফিয়ত কিন্তু দেবার আছে আপনাকে। আমাকে? কিসের কৈফিয়ত? আমি যখন এলাম, আমি যে তখন আমার মায়ের সঙ্গে এবং মায়ের সুবাদে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার কারণ হলো আমার একটা প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধ মানে? মানে আমাকে কেন ওরা চিরকাল দূরে রেখেছেন সেই রাগের জ্বালা, এবং 7 বছর আগে বাবার সঙ্গে একটা ঝগড়া। অবশ্য সেটা স্থায়ী হতে পারেনি, তার কারণ মা বাবার আদরে আমার সুবুদ্ধি সঞ্চার হলো। আমি বুঝতে পারলাম যে আমার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে সেটা নিষ্ঠুরতা ছিল না, ছিল তাদের ত্যাগ। সন্তানকে দূরে রেখে মা বাবা কম কষ্ট পাননি, তবু ধৈর্য ধরে নিজেদের শান্ত রেখেছেন। আপনার কাছে আমার কৈফিয়ত হলো এটাই যে আমি মাকে হার্ট করার জন্যে আপনার প্রতি ওই সমস্ত ব্যবহার করেছি। আমার মায়ের মতো ওরকম সূক্ষ্ম সুরুচি সম্পন্ন মহিলা ছেলের অসভ্যতা দেখে স্তম্ভিত হয়ে গিয়ে যেন খুব কষ্ট পান, এটাই আমার উদ্দেশ্য ছিল। সুতরাং সেই সমস্ত অভদ্র ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হাসলো মধুরা, বলল, মন নামক অদৃশ্য বস্তুটি বড়ই অদ্ভুত। শুভেন্দু বলল, হ্যাঁ, যা বলেছেন, কখন যে কাকে দিয়ে কি করান আর কি করান না কিছুই বোঝা যায় না। তাহলে আর একদিন মাত্র এখানে আছেন? হ্যাঁ, মাত্র একদিন। যেতে খুব মন খারাপ লাগছে, মা বাবাকে ছেড়ে চলে যাব, বুঝতেই পারছেন। আবার কবে আসবেন দেখুন, সেটাও বলতে পারি না। শুভেন্দু চলে গেল। মধুরা দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা গিয়ে শুয়ে পড়ল বিছানায়। কেবলমাত্র পিৎজাই নয়, তার সঙ্গে কোকাকোলা, কাজু, বাদাম, কিশমিশ, চিজ, পপকর্ন এই সমস্ত যথেষ্ট বেশি করে এনেছিল। টুকটুকি দিদির হুকুমে সব তুলে রাখলো, নিজেও খেয়ে নিল। দিদি কাল যাবে না জেনে নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জ্বর ছাড়ল মধুরার। ভালোই হলো। বিকেলে এসে শুভেন্দু বলল, যাক, বাঁচলাম, নইলে একটা চিন্তা নিয়ে আবার যেতে হতো। আমার জন্যে? তাহলে আবার কার জন্যে? সুখী হলাম শুনে। আমার মেয়ে ছাড়া যে আমার জন্যে চিন্তা করার আর কেউ রাখেননি ভগবান, তবু একজন হলো। দুই চোখে হেসে শুভেন্দু বলল, আচ্ছা, কাল আমার বানানো পিৎজা খেয়ে আপনার কেমন লাগলো? ভীষণ ভালো। এরকম জিনিস আমি এর আগে কখনো খাইনি। পিৎজা হলো এক ধরনের পাউরুটির ওপর চিকেন, চিজ ইত্যাদি দিয়ে তৈরি করা, তাকেই বলে পিৎজা। শুভেন্দু হেসে বলল। তারপর আবার একটা সুন্দর প্লাস্টিকের কৌটো ঢাকনা খুলে বলল, আজ দেখুন, আপনার জন্য শিক কাবাব নিয়ে এসেছি। আমার মা বাবা তো আপনার রান্না খেয়ে পাগল, এখন আপনি দেখুন কেমন লাগে। মধুরা বলল, আমারই তো আপনাকে খাওয়ানো উচিত, উল্টে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কাল পিৎজা খেয়ে আপনি ভালো বলেছেন, আরও যে কিছু আমি পারি সেটা না দেখিয়ে কিন্তু আমি ছাড়বো না। খান, আপনি আমার সামনে বসে খান, খেয়ে কিন্তু সাংঘাতিক প্রশংসা করতে হবে। এরপরে শুভেন্দু ডাকল, এই টুকটুকি, চার বাসনটা নিয়ে আয় তো। মধুরা হেসে বলল, তাড়িয়ে দিতে
এসে না তাড়িয়ে দেখছি বাড়ির আপনি কর্তা হয়ে বসেছেন। শুভেন্দু হেসে বলল, তাড়াবার আগে কর্তা ভাবটা প্র্যাকটিস করে নিচ্ছি, বুঝলেন? কিন্তু তাড়াবার আগে যে নিজেকে তাড়িত করতে হচ্ছে সেটার কি ব্যবস্থা করি বলুন। টুকটুকি ঘরে এলো, 2 কাপ চা সে নিজেই করে নিয়ে এসছে। মধুরা বলল, চাটা ভালোই হবে আশা করি। আমাকে সকালে ও চা করে দেয়, আমার অপছন্দ হয় না। বাহ, দারুণ ভালো হয়েছে তো, থ্যাংক ইউ। চা শেষ হতে উঠে দাঁড়ালো শুভেন্দু, তারপর বলল, না আর বসবো না, বাবা ঘুমাবার আগেই বাড়ি ফিরতে হবে আজ। শুভেন্দুর হাতে মাত্র 2টো দিন। মা বাবা দুজনেরই মন অত্যন্ত খারাপ। কিছুতেই তারা ছেলেকে ছেড়ে থাকতে তাদের ইচ্ছা করছে না। কোনো দিন যা হয় না, শুভেন্দুর এবার তাই হলো। বাবাকে এমন স্নেহপরায়ণ সে কোনো দিন দেখেনি। তার চরিত্রে যে তার জন্য এত দুর্বলতা রয়েছে কোনো দিন সে ভাবেনি। যে মন নিয়ে সে এসেছিল তার উল্টো মন নিয়ে সে ফিরে গেল। যাবার আগে মধুরার কথা বোধহয় মনে ছিল না, তাই দেখা করে গেল না। মেয়েদের সঙ্গে বন্ধুত্বার প্রকাশের মধ্যে তার কোনো স্ত্রী পুরুষের ব্যবধান ছিল না। মধুরা যে সত্যি যে কোনো মার্জিত শিক্ষিত বন্ধুর চেয়েও উৎকৃষ্ট, তাতে তার কোনো সন্দেহ ছিল না। আর এদিকে মধুরা নির্দিষ্ট সময় বারে বারে দরজার গায়ে টোকার শব্দ শুনছিল, কিন্তু দরজা খুলে বুঝতে পারল যে সে ভুল শুনেছে। আজ সারা দুপুর বসে বসে সে চিংড়ি মাছের কাটলেট ভাজল, পরিশ্রমটা তার বৃথাই গেল। রাত্রিরে শুয়ে জীবনটাকে তার বৃথা মনে হলো। কোনো পাপিষ্টের এক ফেলে দেওয়া কন্যাকে অতি সাবধানে অতিরিক্ত মমতা ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখে নিজেকে তার সম্পূর্ণ বলেই মনে হয়েছিল। মেয়ে যখন চোখ মেলে তাকিয়ে তাকে মা বলে চিনেছিল, তার কোল থেকে আর কেউ নিতে গেলে আঁচল খামচে ধরে কেঁদে উঠত। অন্য কারো কাছে যাবে না বলে তখন প্রত্যেক মেয়ের চিরকালের মাতৃ হৃদয়ের মতো তার হৃদয়কেও মথিত করত। মেয়ে নিয়ে মা হয়ে কখনো তার মনে হতো না জীবনের কাছে তার আর কিছু চাইবার আছে। মণিমালা যে তার কুড়িয়ে পাওয়া মেয়ে, এ কথা কারুকে বলতে তার মন বিদ্রোহ করত। কিন্তু এই মুহূর্ত তার মনের মধ্যে যে ভাবের উদ্ভব হয়েছে, এর সঙ্গে অন্য কোনো ভাব বা ভাবনার পরিচয় নেই। পরের দিন একই রকম হতাশ হয়ে তৃতীয় দিন আর সে থাকতে পারল না। সকালবেলা চা খেয়ে বৈকুণ্ঠ নিবাসে চলে গেল। স্নেহময়ী তো মহা খুশি। তিনি বললেন, এসো, কতদিন বাদে তুমি এলে বলো তো। তোমার বাবা মশাই তো ভীষণভাবে তোমার খোঁজ করছিলেন, খুব খুশি তোমার বিভাগে নতুন 3টে মেয়ে এসেছে বলে। তা তোমার শরীর ভালো আছে তো? সেদিন তো গেলে আর তো গেলে, তা তোমার চেহারা দেখে তো মনে হচ্ছিল যেন কত তুমি ভুগে উঠলে। আজই তো বোধহয় তোমার ছুটির শেষ দিন, তাই না? মধুরা বুঝতে পারল মা তার বিষয় কিছুই জানেন না, তার ছেলে তাকে কিছুই বলেনি। একটু চুপ করে থেকে সে বলল, না মা, আমার ছুটি এখনো শেষ হয়নি। আজ তো শুক্রবার, আমার কাজে যোগ দেওয়ার তারিখ আগামী সোমবার থেকে। ও আচ্ছা, তা চলো তোমার বাবার কাছে। তিনি তো একেবারে অস্থির হয়ে অপেক্ষা করছেন, কবে মধুরা আসবে, কবে মধুরা আসবে। তুমি নিশ্চয়ই আমার ছেলে চলে গেলে আসবে ভেবেছিলে, তাই না? এতক্ষণে যে খবরের জন্যে অতি উৎসুক হয়ে সকালেই সে চলে এসেছিল, তার সামনে একটা সুতো ধরতে পেরে সুযোগটা সে ছাড়ল না। আশ্চর্য ভঙ্গিতে বলল, উনি চলে গেছেন নাকি? হ্যাঁ, পরশুই তো চলে গেল, ফোন করে পৌঁছে খবরও দিল। আপনাদের নিশ্চয়ই খুব খারাপ লাগছে না মা? স্বাভাবিকভাবেও বলতে গিয়ে গলাটা তার কেঁপে গেল। স্নেহময় সেটা বুঝতে পারলেন না। তিনি বললেন, আর বলে কি হবে বলো, নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছি। যখন ওকে ছেড়ে এলাম তখন মাত্র 7 বছরের ছেলে। আঁচলটা মুঠোয় ধরে কি কান্নাই না কেঁদেছিল। এতদিনে তার রাগ ভাঙল। বাবার অসুখে চমকে গেছে, বাবাও ছেলে ছেলে করে এখন পাগল। ঢোক গিলে মধুরা বলল, মা, তিনি তো ইচ্ছা করলে এখন ফিরে আসতে পারেন। কি করবে এসে বলো? ওখানে ও যে কোম্পানির একটা ডিরেক্টর, সেটা সেখানকার রীতিমতো একটা বিরাট কোম্পানি। এখানে এসে কী বা করবে? মধুরা বলল, হ্যাঁ, আপনাদের পক্ষে তো ওটা বেশ গৌরবেরই ব্যাপার। এটা তো আপনাদের ত্যাগের সবচেয়ে বড় সাফল্য মা। হয়তো তাই, তবে তার কাজের ছোট বড়টাই তো এখন আমাদের কাছে সব নয় বলো।
যা হোক কিছুটা জমি জমা যখন আছে, চাকরি না হলেও হয়তো কিছু বিপদে পড়তো না। রবীন্দ্রনাথ তো জমিদারি দেখতেন, অসম্মানের কিছু নয় সেটা। আমার সবসময় মনে হয় কেন তখন ওকে ফেলে দিয়ে এলেন ওর বাবা। এর চেয়ে শান্তিনিকেতনে রাখলে অনেক বেশি ভালো হতো। ও যে কী করে এত সুন্দর বাংলায় কথা বলে আমি তো ভেবেই আশ্চর্য হয়ে যাই মা। সত্যি কথা, ঠিকই বলেছেন। তোমার সঙ্গে কিছুটা অভদ্রতা করে আমাকে অবশ্য কষ্ট দিয়েছে শুভ, কিন্তু সেই জন্যে নিজেই পরে ও অনেক অনুতপ্ত বোধ করেছে, অনেক লজ্জা বোধ করেছে। আমার মারফত তোমার কাছে ও ক্ষমাও চেয়েছে। ওসব বলে আমাকে আর লজ্জা দেবেন না মা। উনি খুবই ভালো মানুষ, খুবই যোগ্যতার সাথে আমাদের কলেজে উনি কাজ করে গেলেন। হ্যাঁ, অক্সফোর্ড থেকে খুব কৃতিত্বের সঙ্গেই পাশ করেছিল, খুব কম নম্বরের ব্যবধানে ফার্স্ট হতে পারেনি। এখন যদি ফিরে আসতো কত ভালো হতো বলো তো। আমার তো ওই একটাই ছেলে। তোমাকে বলি আমি মা, খুব ইচ্ছে করে সুন্দর একটা সুরুচি সম্পন্ন শিক্ষিত বাঙালি মেয়েকে ও বিয়ে করুক, বউ ঘুরে বেড়াক ঘরের মধ্যে, আমি আমার মেয়েকে আবার ফিরে পাই। মধুরা বলল, তাতে আর অসুবিধা কি মা? বিদেশে থাকেন বলে কি বিদেশে বিয়ে করতে হবে নাকি? এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, সে তো সত্য কথাই। এতদিনের মধ্যে ও নাকি এমন একটা মেয়েও দেখেনি যাকে ও চিরজীবনের সঙ্গী করতে পারে। তবে ইদানিং ওর কাছেই শুনলাম যে একটা ইটালিয়ান মেয়েকে ওর মনে ধরেছে। মনে হচ্ছে মেয়েটা নাকি মন্দ নয়। যদি ধরো শেষ পর্যন্ত মনস্থির করে, তবে মনে হয় আমাদেরও জানাবে, হয়তো মনস্থির করবে। সুতরাং বলে থামলেন স্নেহময়ী। বাবা মশাই ইজি চেয়ারে শুয়ে খবরের কাগজ আদ্যপান্ত পড়ছিলেন আর পা নাচাচ্ছিলেন। মধুরা ডাকল, বাবা মশাই। মুখ থেকে দ্রুত কাগজটা সরিয়ে আধা শোয়া থেকে উঠে সোজা হয়ে বসে বললেন, আরে এসো এসো, তোমার জন্যে আমার কত কাজ আটকে গেছে। তারপর বলো, এতদিন কি করলে কলকাতায় গিয়ে? শরীর ভালো তো? মধুরা এড়িয়ে গিয়ে বলল, বাবা মশাই, সেই 3টে মেয়ে শেষ পর্যন্ত ভর্তি হলো তো? হ্যাঁ নিশ্চয়ই, 2টো ছেলেও ভর্তি হয়েছে। তোমার ক্লাসটা বেশ বড় হয়ে গেল। আর অন্যান্য ক্লাস? ছেলেরা মোটামুটি সবই সায়েন্সের। যাই হোক, বেশ ভালো সংখ্যাই বলতে পারো। এইবার আমরা বেশ উঠে পড়েই লাগবো, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই। আসলে কি জানো, তুমি হলে এই কলেজের লক্ষ্মী। তুমি আসার পর কলেজটা মরে যেতে যেতে উঠে দাঁড়ালো। বসো। বলে পাশের আসনটা দেখিয়ে দিলেন। মধুরা আবার বলল, আপনি এখন ভালো তো বাবা মশাই? কলেজ নিয়ে বেশি খাটাখাটনি কিন্তু আপনি করবেন না। আমি আপনার সব সময় কাছেই থাকবো, সমস্ত কাজ বুঝিয়ে আমাকে দিয়ে আপনি করিয়ে নেবেন। তুমি? আমি আবার তোমাকে কি দেখাবো মা? তুমি তো সবই বোঝো। তুমি হলে আমার সমস্ত কর্মের প্রাণ। যা করো তুমি প্রাণ দিয়েই করো। তোমার মতন এমন একটা মেয়ে আমি অনেক ভাগ্য করেই পেয়েছি। হঠাৎ মধুরার চোখ যে কেন জলে ভরে উঠল কে জানে। অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারল না। বাবা মশাই নিজের কথায় নিজে মগ্ন। বললেন, আর একজন অধ্যাপিকার জন্য একটা বিজ্ঞাপন দিই, কি বলো তুমি? মধুরা বলল, হ্যাঁ বাবা মশাই, সেটা কিন্তু খুবই দরকার। তোমার মা আবার তার হাই স্কুলটাকে আরও বড় করতে চাইছে। মেয়েতে মেয়েতে একেবারে বোঝাই। সত্যি কি গ্রামকে কি গ্রাম আপনারা করে ফেললেন। আমরা মানে? তুমি নও বুঝি? আমার তো এখন এমন হয়েছে যে তুমি না থাকলে আমি দিশেহারা বোধ করি। মধুরা নিচু হয়ে বাবা মশাইয়ের পায়ে হাত দিয়ে বলল, আমি কি আপনার যোগ্য কর্মী হতে পারি বাবা মশাই? এত ভালোবাসেন বলে আমি কখনো কখনো ভুলে যাই যে আমি পিতৃহীন। বাবা মশাই ব্যস্ত হয়ে পা সরিয়ে নিয়ে বললেন, আরে কি করছো? তুমি যে আমাকে পিতৃহীন নাও বললে সে তো তোমারই গুণ। তোমার নিজ গুণেই আজ তুমি আমাদের কন্যা। বাড়ি ফিরতে অনেক বেজে গেল মধুরার। স্নেহময়ী না খাইয়ে ছাড়লেন না। বাড়ি ফিরে দেখলো টুকটুকিটা ঘুমিয়ে পড়েছে। দরজা ভেতর থেকে বন্ধ নেই। মধুরা টুকটুকির ঘুম ভাঙিয়ে বলল,
তুই দরজা খুলে ঘুমিয়ে আছিস কেন রে? তুই খেয়েছিস? টুকটুকি ঘুম চোখে তাকিয়ে বুঝতে পারল না এটা সকাল না বিকেল। মধুরা টুকটুকিকে খেতে বলে শুয়ে পড়ল। তারপর বালিশে মুখ ডুবিয়ে কাঁদতে লাগলো। এত কাঁদলো যে বালিশটা ভিজে জবজবে হয়ে গেল। তার ইচ্ছা করছিল এই মুহূর্তে এখান থেকে চলে যায়, কিন্তু সম্ভব নয়। সে চলে গেলে বাবা মশাই, মা জননী একেবারে অসহায় হয়ে পড়বেন। সেটাই বা কি করে সে মেনে নেয়? কোথা থেকে কোথায় উড়ে এলো এক অজানা দুঃখ, যার অনুভূতি আজ পর্যন্ত তাকে কোনো দিন স্পর্শ করেনি। কি নিশ্চিন্ত ছিল সে এখানে এসে এমন মনিব পেয়ে। মেয়েকেও সপ্তাহে 2 দিন সে দেখতে পেত। মাত্রই কটা মাস, মেয়ের পরীক্ষা হয়ে গেলে এখানেই নিয়ে আসতো তাকে। ভেবেছিল বাকি জীবনটা এই নতুন মা বাবার কাছে থাকলে সে সব দুঃখ ভুলে যাবে, আবার শান্তি ফিরে আসবে জীবনে। কিন্তু তার একই হলো। বুকের ভেতর এ জ্বালা কিসের? কেন এই অসঙ্গত অসম্ভব বেদনার সে ক্ষতবিক্ষত হচ্ছে? কেন এই তৃষ্ণায় তার শরীর মন মৃত্যুর পায়ে মাথা ঘুরছে? এ কি ব্যাধি হলো তার? সন্ধে হয়ে এলো। টুকটুকি চা তৈরি করে নিয়ে এসে বলল, দিদি চা। উঠে বসলো মধুরা। তারপর বাথরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এলো। টুকটুকি তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ওমা দিদি, তোমার চোখ দুটো যেমন লাল তেমন পোলা। কেন গো, তোমার আবার কি জ্বর এলো নাকি? চায়ে চুমুক দিয়ে মধুরা বলল, ওরে বাবা, তুই আবার ডাক্তারিও জানিস দেখছি। বেশি ঘুমালে চোখ ওরকমই ফোলে, বুঝেছিস? টুকটুকি বলল, তুমি ঘুমাচ্ছিলে নাকি দিদি? তবে কি করছিলাম? না মোটেই নয়, তুমি কাঁদছিলে। তুই আমাকে কাঁদতে দেখেছিস? হ্যাঁ দেখেছি। কেমন করে দেখলি? বরে, কেউ কাঁদলে বুঝি বোঝা যায় না? তোমার পিঠটা তো কেঁপে কেঁপে উঠছিল না? তুমি খুব কাঁদছিলে। কাঁদতে কাঁদতে তোমার হেঁচকিও আমি শুনেছি। আরে দূর পাগল, আমি কেন কাঁদবো? বাবা মশাই তো ভালো হয়ে গেছেন, আর কলেজের কাজে উনি আবার যোগ দিয়েছেন। মা না খাইয়ে আসতে দিলেন না। সবই তো ভালো। হ্যাঁ, মেয়েটাকে আসলে অনেক দিন দেখিনি তো, তাই মনটা একটু খারাপ ছিল। যাগে, তুই বাজে কথা রাখ। তুই একটা কাজ কর তো, আমার শাড়ি দুটো তুই ইস্ত্রি করে নিয়ে আয়। কাল কলেজ যেতে হবে। একেবারে বসে থেকে কিন্তু ইস্ত্রি করে নিয়ে আসবি, বুঝলি? টুকটুকি চলে গেল। মধুরা টেলিফোন করতে বসলো মেয়েকে। সত্যি এই দুটো মানুষের কোনো তুলনা হয় না। কলেজে টেলিফোন আছে, আর আছে বৈকুণ্ঠ নিবাসে। কোনো অধ্যাপকের বাড়িতেই ফোন নেই, কিন্তু মা আর বাবা মশাই তাদের যথাসাধ্য চেষ্টায় শেষ পর্যন্ত তাকে একটা ফোন এনে দিয়েছিলেন। মাত্র পরশুই এসেছে ফোন। আগে মেয়েকে ফোন করতে হলে বৈকুণ্ঠ নিবাস ছাড়া কোনো গতি ছিল না। এখন নিজের ঘরে ফোন পেয়ে খুব ভালো হলো। নম্বরটা আজই পেয়েছে। মায়ের গলা পেয়ে মেয়ে তো মহা খুশি। মেয়ে বলল, মা, আমি হাফিয়ালিতে ভালো ফল করেছি কিন্তু। লক্ষ্মী সোনা, তুই যে ভালো ফল করবি সে তো আমি আগে থেকেই জানতাম। তোকে কদিন দেখি না বলতো, আমার খুব মন খারাপ করছে তোর জন্যে। আমার তো তোমার জন্যে তোমার চেয়েও বেশি মন কেমন করে মা। জেঠু দাদু একদিন আমার ঘর দিয়ে তোমার অন্য ঘরে ঢুকেছিলেন, কি যেন একটা খুঁজছিলেন। কাঞ্চি তা নিয়ে খুব ঝগড়া করেছে। খবরটা শুনে মধুরা খুশি হলো, মেয়ের মতো মজা পেল। কাল মাত্র সোমবার, শনিবারটাকে এত তার সুদূর মনে হচ্ছে তাতে বিশ্বাস হচ্ছিল না আর কোনো দিন সে সেখানে গিয়ে পৌঁছতে পারবে। টুকটুকি এলো, কথা বলতে বলতে ঘরে ঢুকে বলল, হ্যাঁ বাবা, আমি এরকমই মানুষ। তোমাদের না আমি হাড়ে হাড়ে চিনি। আমার সঙ্গে ও সমস্ত চালাকি খাটবেনি। এক হাতে দেবো, এক হাতে নেব। তোমাদের টাইমের দাম থাকতে পারে, আর আমার টাইমের দাম নেই না। ফোন রেখে টুকটুকির টাইমের দাম শুনে সে হেসে জিজ্ঞাসা করলো, কি রে, কার সঙ্গে ঝগড়া করছিস তোর টাইমের দাম নিয়ে? টুকটুকি বলল, আর কাকে বলবো দিদি, বলছি তোমার ওই আদরের ইস্ত্রিওয়ালাকে। সন্ধ্যে থেকে ধর্না দিয়ে এলুম এই কত আতে। হ্যাঁ হ্যাঁ, যেমন কুকুর তেমনি মগুর। ইস্ত্রি করিয়ে আনলুম, তবে গিয়ে ছাড়লুম। সত্যি, তুই না হলে না কিছুই হয় না, মধুরা বলল। তারপর টুকটুকিকে আস্তে জড়িয়ে ধরে আদর করল মধুরা। টুকটুকি আহ্লাদে গোলে গা মুচড়িয়ে পড়ল, যা, এবার আমাকে 1 কাপ গরম চা করে খাওয়া তো।
অধ্যায় 10। দিন কাটে, দিন বসে থাকে না। সোমবার কলেজে গিয়ে নতুন দুটো ছাত্র অভিজিৎ আর মৃন্ময়ের সঙ্গে পরিচয় হলো এবং তিনটে ছাত্রী মল্লিকা, বিদিশা আর সুনয়নার সঙ্গেও তার পরিচয় হলো। খারাপ হয়ে থাকা মনটা মুহূর্তে শান্ত হয়ে গেল মধুরার। সন্ধে বাবা মশাইয়ের সঙ্গে দেখা করে নিজের খুশিটা জানাতে তিনিও আনন্দে মুখর হয়ে উঠলেন। তারপর কলেজ নিয়ে কত জল্পনা কল্পনা শুরু হলো তাদের মধ্যে। মা স্নেহময়ও এসে যোগ দিলেন। মধুরা ভুলেই গেল এই কলেজের ভালো মন্দের সঙ্গে তার কোনো যোগ নেই। সে একজন মাইনে করা মাস্টার মাত্র। বেশ হালকা মন নিয়ে রাত 9টায় বাড়ি ফিরে এলো। এই করতে করতে একদিন সত্যি শনিবার এসে গেল। অনেক দিন পর মেয়ের মুখ দেখে মেয়েকে বুকের কাছে নিয়ে শুয়ে তার ভীষণ ভালো লাগলো। তবু যে কোথায় বুকের ভেতরে একটা বেদনার কাঁটা খচখচ করছিল কে জানে। শুধু বেদনাই না, তা নয়, অপমানের কণ্ঠকও কম কষ্ট দেয় না। জ্যাঠামশাইয়ের মুখ যথাসম্ভব গম্ভীর। কাল আর কোনো কথাবার্তা হয়নি। হলো রবিবার সকালে। জেঠিমা বললেন, তোমাকে আমরা নিজের সন্তান ছাড়া কিন্তু ভাবি না মধুরা। তোমার জেঠু সবসময় এখানে চলে এলেন কেন তুমি জানো? তোমাদের জন্যই। বাড়িতে একজন বৃদ্ধা, একজন বালিকা আর একজন যুবতী, এই তো অবস্থা। এভাবে একজন অভিভাবক মানে একজন পুরুষ অভিভাবক না থাকলে চলে? যে তাদের বিশ্বাসভাজন হবে তেমন জেঠু ছাড়া আর কেউ কি আছে তোমাদের? মধুরা বলল, এতদিন বাদে এ সমস্ত কথা উঠছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। উঠছে এই জন্যে যে একটা ঝিকে দিয়ে এরকম অপমান তো না করালেই পারতে মা। ঝিকে দিয়ে অপমান? আপনি এ সমস্ত কি বলছেন? কেন, তুমি কিছু জানো না? না। কেন, তোমার মেয়ে তোমাকে বলেনি? ঝিকে দিয়ে জেঠুকে অপমান করা হয়েছে এমন কথা আমি তার কাছে শুনিনি। তার কি করে শুনবে মা? ইচ্ছে থাকলে তো শুনবে। জেঠু ঘরে এসে বললেন, শোনো মধুরা, তোমার উকিলকে তুমি যাই বলে যাও না কেন সেটা তোমার খুশি, কিন্তু তোমার খুশিতে তো আর একটা প্রমাণ হতো না যে তালাটা লাগাবার কর্তা তুমি। সবই কিন্তু প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তোমার বাবা যে ওই জমি বাড়ি কাউকে দানপত্র লিখে দিয়ে যাননি, সেটা কি তুমি জোর গলায় বলতে পারো? দেখুন, এই সমস্ত বিষয়ে কথা বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। আইন তো আপনি কেউ নিজের হাতে তুলে নিতে পারি না, না? দরকার বোধ করলে আইনকে আইনের পথেই আপনি চলতে দেবেন। এর বেশি আমার আর কিছু বলার নেই। আরও একটা কথা জেঠু, আপনি যদি স্বেচ্ছায় এখানে থাকতে চান থাকুন। আমি বলছি, আমার জন্য আপনাকে কষ্ট করে থাকতে হবে না। কি? তুই আমাকে এত বড় কথা বললি? তুই বলতে পারলি? তুই কি ভাবিস যে আমি এই সমস্ত কথার যোগ্য জবাব দিতে পারি না? তোর চরিত্র না আমার জানতে বাকি নেই। আমাকে কেন তাড়াতে চাস সেটাও আমি বুঝতে পারছি। কেন এ সমস্ত কথা বলে অনর্থক আয়ুক্ষয় করছেন জেঠু? আমারও সময় নষ্ট হচ্ছে। মধুরা উঠে এলো উপরে। এতদিন বাদে মেয়েকে দেখে মনটা তার যতটা ভালো হয়ে গিয়েছিল ততই তার খারাপ হয়ে গেল জেঠুর এই ব্ল্যাকমেল করা সুর শুনে। দাদুর যা ছিল সব তিনি সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন দুই ছেলেকে। এতদিন অন্যায়ভাবে তিনি দখল করে বসে আছেন, আবার এখানে এসে উপস্থিত হয়েছেন। দু হাতের মধ্যে মাথার ভারটা রেখে নিজের ঘরে খাটে এসে বসল মধুরা। কাঞ্চি বলল, দিদি, তুমি কেন এত ঘাবড়াচ্ছ? তুমি সব আমার হাতে ছেড়ে দাও না, তারপর দেখো আমি কি করতে পারি। তোমার নামে বাজে কথা বলা না আমি বের করে দেব। সব কটা চুলের মুঠি ধরে আমি বাড়ি থেকে বের করে দেব। মধুরা বলল, এই সমস্ত ঝামেলার মধ্যে আমি কি করে মেয়েকে রেখে যাই বলতো? কি বলতে জেঠু, কি বলবেন তার কি কিছু ঠিক আছে? তুমি মনে জোর করো দিদি, মেয়ের জন্য কিছু ভাবনা করো না। মেয়েকে তুমি আমার ওপর ছেড়ে দাও দিদি। সে তো আমি জানি, আমি তবুও মন ঠিক করতে পারছি না। ওকে বরং এক কাজ করি, আমি সুরিত কাকুর বাড়িতেই রেখে যাই। না না দিদি, সেটা করতে যেও না। কাঞ্চি বলে উঠল, তোমরা আমাকে যতই ভালোবাসো, আপন ভাবো, কিন্তু তোমার জেঠুর কাছে তো আমি একটা ঝি ব্যতীত কিছু নই। আমাকে তাড়িয়ে দিলে তৎক্ষণাৎ দোতলার দখল নিয়ে নেবে। তোমার মেয়ে আছে বলেই সেটা পারছে না। একটু এদিক ওদিক দেখলে তোমার মেয়েকেও মেনে নেবে না, চুপ করে থাকবে না। তোমার
মনিব যথেষ্ট বুদ্ধি আছে, তোমার যথেষ্ট সাহস আছে, তাছাড়া তক্ষুনি টেলিফোন করে দিলেই তো হবে তোমার সুরিত কাকুকে। কাকু না পারলেও কাকিমা তো চলে আসতে পারেন না, তুমি যাও, তুমি কিছু ভয় করো না। পরের দিন অর্থাৎ সোমবার সকালে অত্যন্ত ভারাক্রান্ত মনে মধুরা ফিরে এলো বৈকুণ্ঠে। এসে একটা মহা সুসংবাদ পেল, আর 1 সপ্তাহের মধ্যে আরও 2টো ট্রেন এসে এখানে থামবে। রিকশাওয়ালা ছেলেটা সেই সংবাদটাই দিল। খুশিতে সে অধীর হয়ে উঠল। অধীর হবারই কথা, সারাটা দিন অপেক্ষা করে আর কতটুকুই বা উপার্জন হয় এদের। রেল স্টেশনের উপার্জনটা কিছু নয়, স্টেশনের বাইরে উপার্জনের ওপরই নির্ভর করে বেঁচে আছে ওরা। তবুও 3টে ট্রেন থামলে বেশি লোক যে যাবে আসবে তাতে কোনো সন্দেহ নেই। অধ্যায় 11। আজ সব শুভ সংবাদ শোনার দিন নিয়েই মধুরা বৈকুণ্ঠে পা দিয়েছে। বিকেলে চা খেয়ে মা আর বাবা মশাইয়ের কাছে গিয়ে আরও একটা সুসংবাদ তাকে শুনতে হলো। ছেলের চিঠি এসেছে। ফিরে গিয়ে তার একটুও ভালো লাগছে না, কেবলই তার মনে হচ্ছে আবার যেন সে এখানেই চলে আসে। বাবার এত বড় একটা ধাক্কা গেল, এখন থেকে তাকে যথেষ্ট সাবধানে ও যত্নে রাখা দরকার। কলেজ নিয়ে যেন তিনি কোনো টেনশনে না ভোগেন। আরও একটা সংবাদ সে দিয়েছে। সে বলেছে যে আমি বিয়ে করব স্থির করেছি, যাকে বিয়ে করব তাকেও আমি ভেবেছি। আমার মনে হয় সে তোমাদের মন মতোই হবে। সব শুনে যথেষ্ট আনন্দিত হয়েছে জানিয়ে বাবামশাইয়ের সঙ্গে নানা দরকারি অদরকারি কথা বলে মায়ের অকৃপণ স্নেহে কিছুতেই না খেয়ে আসতে না পারার জন্যে বেশ একটু রাত করে যখন নিজের বাড়িতে এসে পৌঁছালো মধুরা, তখন সে একেবারেই ক্লান্তির শেষ সীমায় চলে গেছে। টুকটুকি যে কি বলল আর বলল না সেটা তার কানে কিছুই গেল না। শোবার পোশাক না পরেই নিজেকে আছড়ে ফেলল বিছানায়। ছুটে চলে যেতে ইচ্ছা করলো তার কলকাতায় নিজের বাড়িতে নিজের ঘরে। শুতে ইচ্ছা করলো মেয়েটাকে বুকের কাছে নিয়ে, কিন্তু তার উপায় নেই। এখানে সে সোনার শিকলে বাঁধা পড়েছে। বাবা মশাইকে এইভাবে ফেলে সে কোথায় যাবে? তার সব আনন্দের সঙ্গী তো মধুরা, তার কলেজের ভালো মন্দের সঙ্গী মধুরা, সমস্ত উৎসাহের সঙ্গীও মধুরা। মধুরা তো আর এখানে কেবলমাত্র একজন মাইনে করা চাকুরে নয়। মা জননী আর বাবা মশাইয়ের ভাষায় মধুরা এখন বৈকুণ্ঠ নিবাসের মেয়ে। যে মেয়ে সাহায্যে, সাহচর্যে, স্নেহে, মমতায়, ভালোবাসায়, কর্তব্য জ্ঞানে, বুদ্ধিতে সব কিছুতেই নতুন প্রাণ ফিরে এসেছে দুটো শোকার্ত মানুষের মধ্যে। সত্য কথাটা স্বীকার করলেও সেও কি নিজেকে সমর্পণ করেনি এই মা বাবার আন্তরিক ঔদার্যের পায়? কি বিশ্রীভাবে যে রাতটা কাটলো সে শুধু মধুরাই জানে। পরের দিন সকালে চা খেয়ে মেয়েকে ফোন করলো। বাড়ির আবহাওয়া কেমন সেটাই জানতে চাইল। মেয়ে বলল, মা একেবারেই থমথমে। জেঠু দাদু মনে হয় ভেঙে পড়েছেন ভবানীপুরের বাড়িটা হাতছাড়া হওয়াতে। আমার জন্য কিন্তু তুমি চিন্তা করো না মা। কাঞ্চি যখন তার কুকরিটা হাতে নিয়ে রক্ত চোখে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, তখন জেঠু দাদু তো কিছুই না, তেমন তেমন অনেক বঙ্গবীরও সেই দেখে পালাবে। তুমি মা শনিবার কিন্তু এসো। মধুরা তবুও বলল, দেখ একটু যদি ভয় করে না তাহলে তক্ষুনি কিন্তু সুরিত কাকুকে ফোন করবি আর আমাকেও ফোন করবি। আর এখন আমি শনিবার নয় শুক্রবার রাতে গিয়ে ওখানে পৌঁছাবো। এখানে আরও 2টো ট্রেন থামছে। একটা ট্রেন বেলা 3টেয় থামবে আর অন্যটা সকাল 6টায়। আমার ভারী সুবিধা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই সপ্তাহ থেকে সেটা চালু হয়ে যাবে। বিকেলে হাঁটতে বেরিয়ে বাবামশাই মধুরার বাড়ির দরজাতে এসে দাঁড়ালেন। মধুরা খুশিতে অধীর হয়ে একেবারে রাস্তায় নেমে এলো। বলল, কি ভালো যে লাগছে বাবামশাই আপনাকে দেখে। আপনি আবার সে আগের মতন এত দূর হেঁটে বেড়াচ্ছেন। আপনি একটু ভিতরে আসবেন বাবামশাই, একটু বসবেন, একটু বিশ্রাম করে তারপরে নয় আবার হাঁটবেন। ভাবতে গেলে বাবামশাইয়ের সঙ্গে ঠিক এই রকম স্বতঃস্ফূর্তভাবে এমন আবেগের সঙ্গে কথা বলা মধুরার এই প্রথম। বাবামশাই অসুখে দৌলতে যে দূরত্বের সুতোটা ছিল সেটা ছিঁড়ে গেছে তাতে সন্দেহ নেই। বাবামশাই খুশি হয়ে তার সঙ্গে তার ঘরে এসে দাঁড়ালেন। মধুরা নিচু হয়ে তাকে প্রণাম করল। কেন করল সে কথারও কোনো অর্থ তার নিজের জানা ছিল না। বাবামশাই 2 হাতে তাকে তুলে ধরে বললেন, হে কি হঠাৎ প্রণাম কেন?
মধুরা লজ্জা লজ্জা হেসে বলল, কখনো তো আপনার পা এ ঘরে পড়েনি বাবামশাই। বাবামশাই বললেন, বড় সুন্দর করে রেখেছ ঘরটাকে। বাহ, তোমার এই সেটটাও খুব সুন্দর। এই ছবিগুলো, কতকাল পরে যে নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে ঢুকলাম। এক কাপ চা করে দিই বাবামশাই? করবে? আচ্ছা করো। বাবামশাই তার কাছে চাও খাবেন, সেই আনন্দ যেন তার শরীরে মনে বাতাসের মতো বয়ে যেতে লাগলো। চায় চুমুক দিতে দিতে তিনি কলেজের বিষয়ে কথা বলতে লাগলেন। মধুরার সঙ্গে এই সমস্ত বিষয় কথা বলতে তিনি খুব ভালোবাসেন। মধুরার কাছে বুদ্ধি পরামর্শ নিতে তিনি একবারও ভাবেন না যে মধুরা নিতান্তই ছেলে মানুষ তার কাছে। প্রকৃতপক্ষে ঋত্বিক নারায়ণের বিবেচনায় বয়সের ভারটা ভারী নয়, বিদ্যা বুদ্ধিও সমস্ত নয়, আসল কথা তাহার সহমর্মিতা এবং উৎসাহ ও উদ্দীপনা। এদিকে ডাক্তার সুহৃদ মিত্র ফোন করলেন রাত্রিবেলায়। এই ডাক্তার ঠিক আর 5 জন ডাক্তারের মতো ডাক্তার নন, তিনি বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে তার নাম সবাই জানেন। সংসার ছোট, একটি ছেলে আর একটি মেয়ে, আর নিজেরা দুজন। মেয়ে বড়, ছেলে ছোট। মেয়েকে 1 বছর আগে একটি ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। মেয়ে সুখী, ছেলে ডাক্তারি পড়ছে ফার্স্ট ইয়ারে। একটা সময় মধুরার বাবা তাকে অত্যন্ত সংকটকালে অর্থে সামর্থ্যে নানাভাবে সাহায্য করেছিলেন। অবশ্য বন্ধু বলতে মধুরার বাবা আর তিনি চিরকালই গলায় গলায়। মধুরাকে ফোন করে তিনি বললেন, আচ্ছা মধুরা, একবার কদিনের ছুটি নিয়ে তুমি আসতে পারো? মধুরা বলল, কি হয়েছে, মনি ভালো আছে তো? হ্যাঁ, খুবই ভালো আছে। যার মা এক পলকে কোটিপতি হয়ে যায়, তার মেয়ে যে ভালো থাকবে সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই না? মানে? দেখো, ফোনে সমস্ত কথা বলা কিন্তু যাবে না, তোমাকে অবশ্যই আসতে হবে। জ্যাঠামশাই কি ঝামেলা করছেন কাকু? তা তো করতেই পারেন। কাকু তুমি ফোনেই বলো না কি হয়েছে। তুমি কি কখনো তোমাদের ভবানীপুরের বাড়িটা দেখেছো? না তো। তা তোমার বাবা কিছু বলেননি? না, বাবা শুধু বলেছেন যে অত ঝগড়াঝাটি করে পৈতৃক সম্পত্তি আমি ভোগ করতে চাই না, আমি সেই জন্যে নিজে বাড়ি নিজেই করে নিচ্ছি। আসলে তোমার বাবা যখন 12 বছর বাদে কলকাতা ফিরলেন, তখন নিশ্চয় তোমার জ্যাঠামশাই এমন কিছু বলেছেন বা করেছেন যাতে একটা মামলা মোকদ্দমার কথা বলে ভয় দেখিয়েছিলেন। যাই হোক, তোমাকে একবার এই বিষয় আসার জন্য কিন্তু তোমার আশাটা খুব দরকার। আমি সে সমস্ত চাই না কাকু, আপনি ছেড়ে দিন। যা বাবা চাননি সেটা দিয়ে আমি কি করব? দেখো, বোকামি করো না, তুমি চলে এসো। কিন্তু এখন তো ছুটি দেবে না কাকু। তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসো। সেটা এক্ষুনি পারা যাবে না, তোমাকে পারতেই হবে। শোনো কাকু, আমি বলছি তুমি যা ভালো বোঝো তুমি তাই করো। তুমি তো আমার বাবার মতোই নাকি? আমি তার উপরে একটা কথাও বলবো না, অর্থাৎ আমার কিছুই বলার মতন আর থাকবে না। আচ্ছা শোনো, ঠিক আছে, তুমি এই শনিবার তো আসছো, ঠিক আছে, তখন যা বলবার বলবো। ঠিক আছে কাকু, তুমি আর কাকিমা কিন্তু আমার মেয়েটাকে একটু দেখো, ওর জন্যে আমার মন সবসময় অস্থির হয়ে থাকে। তবে শুনেছি যে খুব শীঘ্রই ওদের বিদেশবাসী ছেলে সস্ত্রীক এসে যাচ্ছেন। আমি ভেবে রেখেছি যে সেই সময় আমি চাকরি ছেড়ে চলে যাব, তাহলে আর এদের আমার জন্যে ততটা কষ্ট হবে না। তো ছেলে কবে আসছে? এখনও তারিখ জানি না, তবে শুনছি শীঘ্রই চলে আসবে। ও, তা ভদ্রলোকের কি ওই একটিই সন্তান? হ্যাঁ। দেখো, আমি জানি না তোমার জ্যাঠামশাই এখন কি মূর্তি ধরবেন। আমি ভাবছি কদিনের জন্য তোমার কাকিমাকে ওখানে গিয়ে থাকতে বলবো। তোমার কাঞ্চি অবশ্য তোমার জ্যাঠামশাইকে একটু পরোয়া করে না। যাই হোক, তুমি শনিবার এলেই সমস্ত কিছু জানতে পারবে। আচ্ছা, তোমার কাছে কি কোনো দলিল টলিল কিছু মানে কাগজপত্র কিছু রয়েছে? মধুরা বলল, কাঞ্চির বুদ্ধিতে একটা পুরনো বাক্স খুলে দেখলাম যে লাল হয়ে যাওয়া কতগুলো কাগজপত্র আঁটি করে বাঁধা। যা পারলাম আমি নিয়ে এসেছিলাম, মনে হয় আরও কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসবে তুমি সে সমস্ত নিয়ে আসবে। তুমি এলে তারপর কোথায় কি আছে সে সমস্ত খোঁজা যাবে। যে ঝগড়াঝাটি মামলা মকদ্দমার ভয় বাবা সমস্ত ছেড়ে নিজেই বাড়িটা বানিয়ে শান্তি চেয়েছিলেন, আমি কেমন করে আবার সে শান্তির বদলে অশান্তিকে ডেকে আনবো? আমি কিছুই ভেবে পাচ্ছি না কাকু। এ সমস্ত লোকেরা দিনকে কিন্তু রাত করতে পারে।
দেখো, তা নিয়ে তোমার কোনো ভয় নেই, যেটা করবার আমি সেটা করব, তবে হ্যাঁ, কাগজপত্রগুলো সমস্ত আছে কি না সেটা কিন্তু একবার জানাটা দরকার, আর তুমি না এলে সেটা কিন্তু হবে না। ঠিক আছে কাকু, তুমি ফোন ছেড়ে দাও, অনেক টাকা উঠে গেল। তুমি আমার হয়ে একটা কাজ করো, বরং রোববার তো ছুটি, সকালে ট্রেনে তুমি এখানে চলে এসো, এবং যাদের কাছে আমি কাজ করি তাদের সঙ্গে তুমি দেখা করে আমাকে কাজ থেকে তুমি ছাড়িয়ে নিয়ে যাও। আমি নিজে মুখে বলতে পারছি না। আবার বলছি কাকু, তুমি কিন্তু মলিকে একটু দেখে রেখো। দেখো, তোমার কোনো ভয় নেই, আমি আছি, তুমি এসো, না হলে কিন্তু কিছুই সম্ভব না। ঠিক আছে কাকু, আমি চেষ্টা করব। এখন রাখছি। পরের দিন কলেজের শেষে বাড়ি ফিরে টুকটাক কাজকর্ম সেরে চা খেয়ে মধুরা বৈকুণ্ঠ নিবাসে গেল। অনেক কথাবার্তা শেষে বলল, বাবা মশাই, আমাকে কি কয়েকদিনের জন্য একটু ছুটি দেবেন? কেন বলো তো মা? ওই বাড়িঘর নিয়ে কি সমস্ত একটা গোলমাল। বাড়ি ভাড়া বাড়ি, বাড়িওয়ালা উঠিয়ে দিতে চাইছে। না না বাবা মশাই, সে কথা নয়, বাড়ি আমার বাবার নিজের, এখন আমি তার অধিকারী। আসলে বাবার কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। আমার বাবার বন্ধু ডাক্তার সুরিত সেন। সুরিত তোমার বাবার বন্ধু? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, ভালো করেই চিনি। সুরিত যখন লন্ডনে FRCS করছিল, আমি তো ওখানেই ছিলাম। কি আশ্চর্য! মানুষ হিসাবে সুরিদের কোনো তুলনা নেই। হ্যাঁ, আমিও তো তাই ভাবি। কি যে করেন আমাদের জন্য আপনি ভাবতেও পারবেন না। যেমন কাকু তেমন কাকিমা। হ্যাঁ, এখন তো ডাক্তার হিসাবে খুব সুনাম শুনতে পাই। তো ওকে লেখো না একবার চলে আসুক এখানে। উনি যা ব্যস্ত ডাক্তার, খাবার সময়টুকুও তার হাতের বাইরে। হ্যাঁ, সে তো হবেই। তবে ওই যে আজকাল রোববার একটা ছুটির দিন করেছে, তাতেই হয়তো কিছুটা বিশ্রাম পায়। হঠাৎ মধুরা নিজের মনেই বলে উঠল, ওমা, উনি তো হার্ট স্পেশালিস্ট, তাই না? হ্যাঁ, কাকু এলে তো খুব ভালো হয়, আপনাকে দেখে যেতে পারেন। আরে, আমার জন্যে ভাবছো কেন? আমি ঠিক আছি। হ্যাঁ, কিন্তু কাকুর মতো একজনকে দেখাতে পারলে তো আরও ভালো হতো। স্নেহময়ী কক্ষান্তরে গিয়েছিলেন, ফিরে আস্তে আস্তে বললেন, কি পারলে আরও ভালো হতো? ঋত্বিক নারায়ণ খুশির গলায় বললেন, তোমার সুরিত ডাক্তারকে মনে আছে? স্নেহময়ী বললেন, হ্যাঁ, কেন থাকবে না? আরে, ওই সুরিত হলো মধুরার বাবার বন্ধু। ওর বাবা চলে যাওয়ার পরে সুরিদি জায়গাটা নিয়েছে। এখন ওই তো মধুরার দেখাশোনা করে। বাহ, খুব ভালো অভিভাবক পেয়েছো। সুরিদের স্ত্রী সঞ্চয়িতা কিন্তু খুব ভালো মেয়ে, আমার সঙ্গে খুব ভাব ছিল। অবশ্য বয়সে আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু হঠাৎ তার কথা কি করে উঠল? আসলে আমার বাবার কিছুটা পৈতৃক সম্পত্তি রয়েছে, সেটা উনি উদ্ধার করতে চান। কেন উদ্ধার? কেন কেউ কি ঠকিয়ে নিয়েছে? হ্যাঁ, বলতে পারেন ঠকিয়ে নেওয়াই। তাই নাকি? কে সে? আমার বাবার বৈমাত্রেয় দাদা, আমার জ্যাঠামশাই। তাই নাকি? তা সে সম্পত্তি তোমাদের কোথায়? ভবানীপুরে। ও বাবা, ভবানীপুর! সে তো এখন কলকাতার একটা বিশেষ অঙ্গ। ভবানীপুরে তা তোমাদের জমি বাড়ি মিলিয়ে কতটা রয়েছে? আসলে আমার দাদুর বাবা অত্যন্ত সস্তায়, খুব সম্ভবত 4 বিঘে জমি কিনেছিলেন। তখন তো ভবানীপুরে মানে কেউ শহর বলে মনেই করতো না। বাড়ি করেন আমার দাদু, বাড়ি আলাদা, জমিও তাই। মৃত্যুর আগে তার 2 ছেলেকে বাড়ি জমি সম্পূর্ণ আলাদাভাবে উনি ভাগ করে দিয়ে গিয়েছিলেন। বাবা 12 বছর কলকাতার বাইরে ছিলেন। সেই সময় জ্যাঠামশাই কী দিয়ে কী করেছিলেন সেটা অবশ্য আমি জানি না। আমরা বাবার নিজের তৈরি বাড়িতে সুখেই ছিলাম, কিন্তু ডাক্তার কাকু ওই 4 বিঘা জমির 2 বিঘা আর তার উপরে বাড়িটা আমার জন্যে উদ্ধার করবেন ঠিক করেছেন। অবশ্য একটা সুযোগও ঘটেছে, ভাড়াতে কিছুতেই উঠছিল না, এখন সে নিজে থেকে উঠে গেছে। সঙ্গে সঙ্গে ডাক্তার কাকু পুলিশ নিয়ে গিয়ে বাড়িটা তালা মেরে দিয়ে এসেছেন। বললেন যে জমিগুলো রেখে লাভ নেই, অত জমি কেবল জঙ্গল হয়ে সাপের বাসা হবে, ওগুলো প্লট করে উনি বিক্রি করে দেবেন, এটাই ঠিক করেছেন। স্নেহময়ী বললেন, হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছেন। ভবানীপুরে জমির যা দাম তুমি পাবে, তুমি তো কোটিপতি হয়ে যাবে।
মা, কোটিপতি হবার আমার কোনো শখ নেই, তা নিয়ে যদি আবার জ্যাঠামশাই অশান্তি করেন সে কথা ভাবতেই আমার গায়ে জ্বর আসে। এমনিতেই এ বাড়ির একতলায় এসে বসেছেন, দোতলার একটা ঘর প্রায় দখল নিয়ে ফেলেছিলেন, কাঞ্চির সাহায্যে কোনো রকমে সেটা উদ্ধার করে তালা বন্ধ করে দিয়ে এসেছি। এখন কাকু কয়েকদিনের জন্য আমাকে ফোন করে যেতে বলছেন, তো আমি বললাম যে না, যাওয়াটা এখন অসম্ভব। স্নেহময়ী বললেন, তুমি তো দেখো শনিবার শনিবার তো যাওই, তখন গিয়ে তুমি সমস্ত দেখে নিতে পারবে, সামনেই তো গ্রীষ্মের ছুটি আছে, তখন তুমি নিজে উপস্থিত থাকবে। এই সমস্ত কথাবার্তার পর বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। যথারীতি মা না খাইয়ে ছাড়লেন না, ঘুম চোখে দরজা খুলে দিল টুকটুকি। মধুরা বলল, তুই খেয়েছিস? টুকটুকি বলল, ওহ, তুমি না খেলে আমি কখনো খাই দিদি? কেন খাস না? দেরি হলেই তো বুঝতে পারিস যে মা আমাকে না খাইয়ে ছাড়বেন না। অনেক দিন তো তোকে বলেছি আমি, তুই শুনিস না কেন বলতো? আর কি করেই বা শুনবি? আমি বেরোনো মাত্র তো তুই ঘুম লাগাস, আর উঠিস তো আমি ডাকলে। যা, খেয়ে নিয়ে গে যা, আমি একটা ফোন করেই শুয়ে পড়ব। তুই বিছানা ঠিক করে রেখেছিস তো? চেয়ারে বসে মধুরা ফোন ঘোরালো। ফোনে মেয়েকে পেয়ে বলল, কিরে, কেমন আছিস? জেঠু দাদু তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছেন না তো? না মা, বরং একটু ভালো বেশি ব্যবহারই করছেন। কেন, কি মতলব? উনি একদিনের জন্য একবার তোমার তালা দেওয়া ঘরে ঢুকতে চান। কি উদ্দেশ্য? না, উনি বললেন যে যখন মাঝে দোতলায় কিছু জিনিসপত্র রেখে দুপুরে ঘুমাতেন তখন নাকি ঘরে একটা ট্রাঙ্ক রেখেছিলেন, যখন সব ঘরে নিয়ে গেলেন নিচে শুধু ট্রাঙ্কটা নেননি, সেটা নিয়ে যাবেন বলেই দরজার তালাটা জেঠু দাদু খুলতে চান। সর্বনাশ, তোরা কিন্তু ভুলেও জেঠুকে ঘরে ঢুকতে দিবি না, বুঝলি? দেব কেমন করে মা, তুমি তো চাবি নিয়ে গেছো। শোন, উনি একথাও বলতে পারেন যে চাবিওয়ালা ডেকে। হ্যাঁ হ্যাঁ, উনি তো তাই বলেছেন মা, কাঞ্চি বলেছে চাবি তো দিদি নিয়ে গেছেন, আমরা কেমন করে খুলবো? তখনই জেঠু দাদু চাবিওয়ালাকে ডেকে বললেন যে উনি চাবিওয়ালাকে ডেকে খুলবেন। এ কথা শুনে মধুরা হায় হায় করে উঠে বলল, আরে শোন, কখনো দিবি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। শোন, আমি ফোন ছেড়ে দিচ্ছি, তুই এক্ষুনি কাকু দাদুকে ফোন করে জানিয়ে দে। হ্যাঁ, জেঠু দাদু, কাকু দাদু, এগুলো মনির স্বরচিত ডাক। ছোট থেকেই সে এই নামগুলো ঠিক করে নিয়েছে। কলকাতায় যাবার আগে সে শুক্রবার বিকেলে দেখা করতে গেল বৈকুণ্ঠ নিবাসে। তার মধ্যে শুভর ফোন এলো। কাজ থেকে সে 2 মাসের ছুটি নিয়েছে নানা কারণে। তাদের কাছে নিজের বিয়ের জন্যই সে ছুটিটা চেয়েছিল। বলেছে হানিমুন করতে সে ভারতবর্ষে যেতে চায়, এজন্য অন্তত 2 মাস তার ছুটি দিতেই হবে। ছেলের সঙ্গে ফোনে কথা বলতে বলতে স্নেহময়ীর চোখ দুটো ছলছল করল আবেগে। মধুরাকে দরজার কাছে দেখে চোখ মুছে হাসলেন, তারপর বললেন, তুমি এসে গেছো? তুমি কি করে জানলে বলো তো যে তোমার সঙ্গে কথা বলার জন্য শুভ আজ ফোন করেছে? মধুরা অবাক হয়ে তাকালো, বলল, আমার সঙ্গে? জিজ্ঞাসা করে সে কয়েক পা এগিয়ে এলো। বুকের ভেতরটা কেন যেন তার কাঁপছে, সে নিজেই বুঝতে পারল না। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? এসো, ওর সঙ্গে একটু কথা বলো, এই নাও। বলে স্নেহময়ী রিসিভারটা এগিয়ে দিলেন মধুরার দিকে। যান্ত্রিক তারের মাধ্যমে অতি প্রিয় উষ্ণ এক ভারী পুরুষালী কণ্ঠস্বর মধুরার কানে ভেসে এলো। আচ্ছা বলো তো, তোমার বিয়ের বেনারসিটা কী রঙের কিনতে বলেছি মাকে? শুভর গলায় এই প্রশ্ন শুনে নিজের হৃৎপিণ্ডের গতি আরও দ্রুত বেড়ে যেতে যেতে অনুভব করল নিজের বুকে। উত্তর খুঁজে না পেয়ে কথাটা না বোঝার ভান করল। আমার বিয়ের বেনারসি মানে? তোমার বিয়ের শাড়িটা কিন্তু লাল হবে না, জীবনানন্দের কবিতার ঘাসের মতন সবুজ চাইছি আমি, বুঝলে? শুভর এই বক্তব্যে সে অপ্রস্তুত হলো। মধুরা রসিকতাটা দিয়ে ব্যাপারটা উড়িয়ে দিতে চেষ্টা করল। সে বলল ঠাট্টার সুরে, শুধু শাড়ি দিয়েই বিয়ে হয় নাকি? না, আর কি কি লাগে সে সমস্ত মার ডিপার্টমেন্ট। শুভর এই মন্তব্যে মধুরা ক্ষীণ হেসে বলল, আমার জন্য পাত্র দেখার ব্যাপারে আমি আমার বাড়ির লোককে বিরত করেছি। হ্যাঁ, আর পাত্র হিসাবে আমি নিজেকেই নিজে ঠিক করেছি।
মধুরা আর শুভর কথোপকথনে স্নেহময়ীর মন ভরে উঠল তৃপ্তিতে। এবার তিনি বুঝলেন কেন শুভ বলেছিল তার নির্বাচনে তাঁদের অপছন্দ হবে না। মধুরা ঠোঁট কামড়িয়ে নিজের মনে মনে ভাবল, কি অসভ্য। তারপর বলল, আপনি কি ভেবেছেন বলুন তো, সারা জীবন আপনি আমাকে এরকম হুকুম করবেন নাকি? যদি করি? শুভ তরল পরিহাসে বলল, কি বলো তুমি? আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি আজকে এখানেই সমাপ্ত হলো। কালকে নিয়ে আসবো এরকমই কোনো স্বাদের অন্য কোনো উপন্যাস। নমস্কার।